নমস্কার, শুনছেন সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের 7ম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি আজকের পাঠ। গুরুডিয়ার কাঁচা রাস্তায় গাড়িটা মাঝে মাঝে লাফিয়ে উঠছিল। বিজলীবাবু পিছনের সিটের দিকে তাকিয়ে টিফিন ক্যারিয়ারটা দেখলেন, কাত হয়ে পড়ে গেছে। জিভের একটা শব্দ করে হাত বাড়িয়ে টিফিন ক্যারিয়ারটা সামনে নিজের কাছে নিয়ে নিলেন। সুরেশ মহারাজা পুজোর মধ্যে আসবো বলেও আসেননি। কি হলো কে জানে, হয়তো পায়ের ব্যথা বেড়েছে। পুজো মণ্ডপে মালিনীর সঙ্গে দেখা হয়েছিল বিজলীবাবুর। সে সপ্তমীর দিন সকালে বাড়ি এসেছে। সুরেশ মহারাজের কথা বলতে পারল না। অপেক্ষায় থেকে থেকে আজ তাঁরা যাচ্ছেন বিজয়ার দেখা সাক্ষাৎ সেরে আসবেন। বড় বউ কিছু মিষ্টি টিষ্টি দিয়েছে। গুরুডিয়ারি কাঁচা রাস্তায় নেমে দ্বাদশীর জ্যোৎস্না আরও পরিচ্ছন্ন করে দেখা যাচ্ছিল। আদিগন্ত মাঠে নিঃসারে যেন জ্যোৎস্নার স্রোত ভাসছে। হেমন্তের খুব হালকা একটু হিমের অস্পষ্টতা আছে কোথাও। শীতের সামান্য আমেজ লাগছে। চারিদিক নিস্তব্ধ। মাঠে পলাশ আর আমলকি ঝোপে জোনাকি জ্বলছে। বিজলীবাবু বললেন, মিত্তির সাহেব, একটা কথা তাহলে বলি। আমার সিক্রেট আর জানলার পর্দা একই জিনিস, বাতাস দিলেই উড়ে যায়, দেখতে কষ্ট হয় না। কিন্তু আপনি হলেন মিস্টিরিয়াস ম্যান। কদিন ধরেই আপনাকে জিজ্ঞেস করব ভাবছি, কেমন লজ্জা লজ্জা করছে। সেদিন আপনাকে জিজ্ঞেস করছিলাম না, একটা চিঠি পেয়েছেন কিনা, ঠিকানা পড়া যায় না। আপনি বললেন পেয়েছি। অবনী মুখ ঘুরিয়ে বিজলীবাবুকে দেখল। বিজলীবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, ললিতা মিত্রকে? অবনী অসতর্ক হয়ে ব্রেক টিপতে যাচ্ছিল। গাড়িটা কেমন ঝাঁকুনি খেল সামান্য, আবার চলতে লাগলো। চুপচাপ। অবনী কোনো জবাব দিচ্ছে না। বিজলীবাবু অপেক্ষা করে আছেন। আড়ষ্ট সময় পলে পলে বয়ে যাচ্ছে। কিছু সময় পরে অবনী বলল, আপনি জানলেন কি করে? মানি অর্ডারের রসিদ দেখলাম। ও, পোস্ট অফিসে গিয়েছিলাম সুরেশ মহারাজের সঙ্গে। রামেশ্বর আমায় চিঠিটা দেখাচ্ছিল, তখনই রসিদটা দেখলাম। অবনী গাড়ি থামিয়ে একটা সিগারেট ধরালো। কয়েক মুহূর্ত চুপচাপ, তারপর হাসবার চেষ্টা করে বলল, আপনার সুরেশ মহারাজও কি জানেন নাকি? না, তিনি পোস্ট অফিসের ভেতর ঢুকে গিয়েছিলেন। গাড়িটা আবার চলতে শুরু করলো। সামান্য এগিয়ে অবনী বলল, ললিতা একসময় আমার স্ত্রী ছিল। এক সময়? বছর কয়েক। বিজলীবাবু বিমূঢ় হয়ে পড়েছিলেন। তিনি বোধহয় বুঝতে পারছিলেন না, এক সময় যে স্ত্রী থাকে পরে সে কি হয়। বিব্রত গলায় শুধলেন, এখন তিনি আপনার স্ত্রী নন? না। কিরকম? তাকে টাকা পাঠাচ্ছেন? ওটা একটা অ্যারেঞ্জমেন্ট, খোরপোশ দিচ্ছি। ও, আপনি স্ত্রী ত্যাগ করেছেন? দুজনেই দুজনকে করেছি, পরে একটা ডিভোর্স নিয়ে নেব। বিজলীবাবু যেন নিঃশ্বাস বন্ধ করে চুপ করে বসে থাকলেন। অবনীর চরিত্রটি যেন তিনি দেখবার বা বুঝবার চেষ্টা করছিলেন, কিন্তু ঈষৎ আলোর পর অন্ধকার যেমন দৃষ্টিকে দিশেহারা করে, তেমনি তিনি দিশেহারা হয়ে যাচ্ছিলেন। ব্যাপারটা পুরনো, আমার আর কোনো ইন্টারেস্ট নেই। অবনী গলা পরিষ্কার করতে করতে বলল, টাকা পাঠাতে হয় পাঠাই। চিঠিটা কার? বিজলীবাবু শুধলেন। অবনী নীরব। তার সামনে পাশে হেমন্তের সাদাটে জ্যোৎস্না। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া শব্দ নেই। মাঠ ঘাট জুড়ে বুঝে ঝিঝি ডাকছে। কানে হঠাৎ এই শব্দটা লাগলো। অল্প দূরে আশ্রম ছায়ার মতন দেখাচ্ছে। অবনী মৃদু গলায় বলল, আমার মেয়ের। বিজলীবাবু চমকে উঠলেন। স্ত্রীর কথা শুনে এতটা চমকাননি। আপনার মেয়ে? অবনী আর কোনো কথা বলল না। বিজলীবাবুর হাঁক ডাকের আগেই সুরেশ্বর বেরিয়ে এসেছিল। আরে আসুন আসুন, কি সৌভাগ্য! সৌভাগ্য তো আমাদের মশাই। আপনারা হলেন মোহাম্মদ, আমরা হলাম পর্বত। আপনি নড়লেন না, তাই আমরা এলাম। বিজলীবাবু সরল রসিকতা করে বললেন, আসুন কোলাকুলিটা সেরে নিই আগে। কোলাকুলি সারা হলো। অবনী
হঠাৎ কেমন নিষ্প্রাণ হয়ে গেছে, অন্যমনস্ক। তেমন কোনো কথাবার্তাও বলল না। বিজলীবাবু টিফিন কেরিয়ারটা সুরেশ্বরের হাতে ধরিয়ে দিয়ে আরও 5টা হাসি ঠাট্টা করলেন। সুরেশ্বরের বাড়ির ছোট বারান্দাটুকুতেই বসল ওরা। সুরেশ্বর ভর্তুকে ডাকতে চলে গিয়েছিল, ফিরে এসে বসল। পায়ের ব্যথার জন্যে নয়, অন্য কারণে সুরেশ্বর যেতে পারেনি। গোড়ালির ব্যথাটা 2-1 দিনের মধ্যেই সেরে গিয়েছিল, কিন্তু অষ্টমীর দিন শেষ রাতে অন্ধকুটিরের একপাশের অনেকখানি চাল হঠাৎ কেমন করে যেন ধসে গেল। না, জখম টখম হয়নি কেউ। পরের দিন ওপাশের সমস্ত খাপড়া সরিয়ে নতুন করে চাল বেঁধে খাপড়া টাপড়া বসিয়ে তবে স্বস্তি। 2 দিন এইসব করতেই কাটল। বোধহয় বর্ষার মধ্যে, এবং সেদিন ওই রকম ঝড় বৃষ্টিতে চালের কাঠকুটোয় কিছু হয়েছিল, ঘুম ধরেছিল আগেই, ভেঙে পড়ল আচমকা। তাছাড়া আশ্রমে দেখাশোনা করার লোকজনও কেউ ছিল না তেমন। পুজোয় মালিনী বাড়ি গিয়েছিল, কাল সকালে ফিরেছে। হৈমন্তী কলকাতায়, এখনো ফেরেনি, চিঠি দিয়েছে। পূর্ণিমার পরের দিন ফিরবে। যুগলবাবু গিয়েছিলেন গয়া, ফিরেছেন কাল। শিবনন্দন যে নিয়মিত আসছেন, তাঁর চেষ্টাতেই লোকজন মালপত্র জোগাড় করে রাতারাতি সব মেরামত করানো গেল। গতকাল সুরেশ্বর অন্ধ আশ্রমের অন্ধজনদের নিয়ে গিয়েছিল বিষাইয়া দশারার মেলায়। অবনী মনোযোগ দিয়ে কিছু শুনছিল না, কানে আসছিল। কিছু খেয়াল করছিল, কিছু করছিল না। ভর্তু চা দিয়ে গেল। বিজলীবাবুর আনা মিষ্টি থেকে কিছু মিষ্টি, কয়েকটা প্যাঁড়া। বিজলীবাবু প্রতিবাদ করছিলেন, করছেন কি? আপনার ভাগ আমরা লুটেপুটে খাচ্ছি জানলে বড় বউ খেপে যাবে মশাই। সুরেশ্বর শুনেও শুনল না যেন। কিছুক্ষণ বসে থাকলো অবনী। সুরেশ্বর আর বিজলীবাবুর মধ্যে গল্পগুজব হচ্ছে। 2-1টা কথা কখনো বলছিল অবনী। পরপর কয়েকটা সিগারেট খেয়ে মুখ বিস্বাদ লাগছে, ভালো লাগছিল না বসে থাকতে। এক সময় সে উঠে পড়ল, বলল, আপনারা গল্পগুজব করুন, আমি মাঠে একটু পায়চারি করি, মাথাটা ধরা ধরা লাগছে। উঠে এসে মাঠে দাঁড়ালো অবনী। আকাশের দিকে মুখ তুলে হাঁ করে নিঃশ্বাস নিল বার কয়েক। দ্বাদশীর চাঁদ অনেকখানি ভরে এসেছে। এক পাশে এক টুকরো মেঘ ছেঁড়া ছেঁড়া নিচু দিয়ে ভেসে যাচ্ছে। অবনী আকাশ থেকে মুখ নামিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগল। বিজলীবাবু ধূর্ত নন, তার পেছনে গোয়েন্দাগিরিও করেননি। তবু তিনি ললিতা আর কুমকুমের কথা জেনেছেন। ললিতার কথা লুকোবার চেষ্টা অবনী কি সত্যি তেমন কিছু করেছিল? না, করেনি। প্রতি মাসে ললিতার নামে মানি অর্ডারের টাকা যায়, রসিদ ফিরে আসে। অফিসের চাকর, পোস্ট অফিসের কেরানি, রামেশ্বর পিয়ন, এদের কাছে অন্তত মানি অর্ডারের কথাটা জানা। উৎসাহ প্রকাশ করলে যে কোনো লোকই এটা জানতে পারত। কিন্তু লুকোবার চেষ্টা না করেও অবনী ললিতার প্রসঙ্গটা কখনো কারোর কাছে উল্লেখ করেনি। করার ইচ্ছে হতো না, কারণও ছিল। বিজলীবাবু হয়তো ভাবছেন অবনী চালাকি করে নিজের স্ত্রীর কথা গোপন করেছে। তা কিন্তু নয়। অবনী ভাবছিল সে ঠিক গোপন করার মন নিয়ে কিছু করেনি। যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, থাকবে না, যার প্রসঙ্গ বলা অথবা না বলায় কিছু আসে যায় না, অবনী সে প্রসঙ্গ উল্লেখ করবে কেন? কোনো কারণ ছিল না করার। কথাটা আগে জানলেই বা কি লাভ হতো বিজলীবাবুর? কৌতূহল নিবৃত্ত হতো মাত্র, কিংবা আরও বাড়ত, তার বেশি কিছু নয়। ব্যক্তিগত ব্যাপার, বিশেষ করে যার তিক্ত স্মৃতি, যার সঙ্গে অবনীর জীবনের কোথাও কোনো সম্পর্ক নেই আর, তা বলার উৎসাহ তার হয়নি। অবনী হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে এসেছিল, দাঁড়ালো। ললিতার জন্যে নয়, কুমকুমের জন্যই অবনীর ভালো লাগছিল না। কুমকুম আগে কখনো চিঠি লেখেনি, এই প্রথম। সে খুব সম্ভব লুকিয়ে অবনীর ঠিকানা কোথাও দেখেছে। ঠিকানা দেখে চিঠি লিখেছে। ছেলে মানুষ বলেই টাইফয়েডের পর দুর্বল অবস্থায় বিছানায় শুয়ে থাকতে থাকতে তার বাবার কথা মনে পড়েছে। বোধহয় ললিতা মেয়ের ওপর তেমন যত্ন নেয় না এবং পুরো টাকাটা নিজের সুখ সুবিধের জন্য ব্যয় করছে। কুমকুমের চিঠি থেকে মনে হয় মার ওপর ভীষণ অভিমান করে এবং নিজের চারপাশে একান্তভাবে নিজের কাউকে না দেখে মেয়েটার মনে খুব লেগেছে। নয়তো কুমকুম চিঠি লিখত না। ললিতা মেয়েকে কখনোই এমন কিছু শেখায়নি যাতে বাবার উপর তার মন টানে।
আগাগোড়া ললিতা মেয়েকে বাবার ওপর অশ্রদ্ধা প্রকাশ করতে শিখিয়েছিল। ঘৃণার শিক্ষাটা মেয়েকে সে দিয়েছিল, যেন অবনী পাশের বাড়ির বা পাড়ার কোনো একটা শয়তান গোছের মানুষ। কুমকুমের স্বভাব নোংরা, ইতর হয়ে যাচ্ছিল। হঠাৎ সেই মেয়ে আজ বাবাকে ওভাবে চিঠি লিখল কেন? অবনী অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরাতে গিয়ে কি মনে পড়ায় সিগারেট ধরালো না। হাত বাড়িয়ে গাড়ির সিট থেকে বিজলীবাবুর ফ্লাস্কটা নিল। কুমকুম সাদা খাতার পাতার 2.5-3 পাতা চিঠি লিখেছে। বড় বড় হাতের লেখা, পেন্সিলে লিখেছে। হাতের লেখা কাঁচা, অপরিষ্কার। তাড়াতাড়ি লেখার জন্যই হোক কিংবা লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে লেখার জন্যই হোক, লেখা খুব খারাপ হয়েছে, ভুলও হয়েছে অনেক। হয়তো মেয়েটার শরীরেও খুব দুর্বল হয়ে পড়েছে। বাবা, আমার টাইফয়েড হয়েছিল, 105 জ্বর হয়েছিল। বাবা, আমার খুব খিদে পায়, মা 2 কমলা লেবু দেয়, খুব টক। পুজোর জামাটা বিচ্ছিরি হয়েছে, আমার ভালো ফ্রক নেই, জুতো নেই। বাবা, মাসি আমায় বলেছে আমি মরে যাব, আমার ভালো ফ্রক জুতো কিনে পাঠিয়ে দিও, ক্যাডবেরি দিও। বাবা, আমি 2 ক্লিপ পেয়েছি, যোগুদা দিয়েছে, তুমি আমায় দেখতে আসবে? অবনী অন্যমনস্কভাবে হাঁটছিল। জ্বর আসার মতন তার শরীরে কেমন শীত ধরছিল, চোখ জ্বালা করছে, কোনো কিছু দেখছিল না। ক্রমশ তার চোয়ালে চাপ লাগছিল, দাঁত যেন কিছু কামড়ে ধরতে চাইছিল। হিংস্রভাবে অবনী কি যেন একটা বলল। তারপর হঠাৎ সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কয়েক পলক তার শূন্য দৃষ্টির মধ্যে কোনো কিছুই যেন স্পষ্ট হয়ে উঠল না। পরে চোখ সামান্য পরিষ্কার হলে দেখতে পেল সামনে মালিনী। মালিনী কেমন সকুণ্ঠ এবং বিমূঢ়ভাবে দাঁড়িয়ে আছে। অবনী হৈমন্তীর ঘরের বারান্দার সামনে। মালিনী আস্তে করে বলল, হেমদি কলকাতায় গেছেন, এখনো ফেরেননি। অবনী কথা বলল না, মালিনীকে দেখতে লাগলো। বারান্দার নিচে মালিনী দাঁড়িয়ে, নির্মল জ্যোৎস্নায় তার মিলের সাদা শাড়ি, গায়ের ময়লা রং, গোলগাল সাধারণ চেহারা, টলটলে মুখ কেমন নতুন দেখাচ্ছিল। অবনী অস্পষ্টভাবে কিছু বলতে গেল, গলায় স্বর ফুটল না। কুমকুমের চিঠি পাবার পর অবনী বিরক্ত, ক্ষুব্ধ ও অপ্রসন্ন হয়েছিল। মেয়ের ওপর যতটুকু বিরক্ত হয়েছিল তার শতগুণ বেশি ললিতার ওপর। অবনী যা ফেলে এসেছে, যার সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই, যার সবটাই তিক্ত, কুমকুমের চিঠি আবার তা জোর করে মনে করিয়ে দিচ্ছে। কুমকুম তাকে পুরনো তিক্ততার মধ্যে টেনে নিয়ে যাক, অবনীর তা পছন্দ হয়নি। মেয়ের ওপর এক চাপা অভিমানও তার ছিল। মার দেখাদেখি এবং মার শিক্ষায় সে বাবাকে অনাত্মীয় ভাবতে শিখেছিল। ললিতার মুখে শুনে শুনে 4 বছরের মেয়েও একসময় তাকে পাজি বজ্জাত বলেছে। তার মুখের অর্ধেক কথা তখনও স্পষ্ট হয়নি, আরও কত কি বলতো। আজ সেই মেয়ের হঠাৎ বাবার ওপর টান উথলে উঠল কেন? কুমকুমের ওপর এই বিরক্তিটা অবশ্য সাময়িক। অবনী যথাসময় ভুলে যেতে পারল, ভুলতে পারল না ললিতাকে। চিঠিটা অহরহ তাকে খোঁচা দিচ্ছিল এবং ললিতার ওপর ঘৃণা ও আক্রোশ পুঞ্জীভূত হচ্ছিল। ললিতার সুখ সুবিধে ফুর্তির জন্য সে মাসে মাসে অতগুলো করে টাকা পাঠায় না। মেয়েকে ললিতা উপযুক্তভাবে প্রতিপালন করবে, এটা তাদের শর্ত ছিল। ললিতা মেয়েকে অবনীর কাছে দিতে পারত, দেয়নি স্বার্থের জন্য। তার ভয় ছিল অবনী মেয়ে পেয়ে গেলে যে কোনো সময় ললিতাকে টাকা পাঠানো বন্ধ করে দিতে পারে। বা সে ভেবেছিল অবনী যা পাঠাবে তা এত সামান্য যে ললিতার নামমাত্র ভরণপোষণ হতে পারে। মেয়েকে নিজের অধিকারে রেখে ললিতা আর্থিক উদ্বেগের হাত থেকে বাঁচতে চেয়েছিল মাত্র, যেন কুমকুমকে সে জামিন হিসেবে রেখে নিয়েছিল। অবনী প্রাথমিক উত্তেজনায় ললিতাকেই চিঠি লিখতে গিয়েছিল। পরে মনে হলো ললিতাকে চিঠি লেখাটা বোকামি হবে। কুমকুম লুকিয়ে বাবাকে চিঠি লিখেছে, এটা জেনে ললিতা মেয়ের ওপর প্রসন্ন হবে না। কুমকুমকে সরাসরি চিঠি লেখা বা কিছু টাকা পাঠানো উচিত নয়। ললিতা জানতে পারবে, কুমকুম ধরা পড়ে যাবে। ললিতা এখন তার বাবার কাছে থাকে, সেখানে তার বাবা, ভাই, বোন এদের দৃষ্টি এড়িয়ে কুমকুমকে কিছু করা যাবে না। একটা চিঠি লেখাও অসম্ভব। ললিতা মেয়ের ওপর আক্রোশ বশে যে কোনো রকম নির্যাতন করতে পারে, তার পক্ষে সবই সম্ভব। অনেক ভেবে অবনীর মনে হয়েছিল কমলেশকে একটা চিঠি লেখাই সবচেয়ে ভালো।
কিংবা ধ্রুবকে। ধ্রুব কোনোদিনই ললিতাকে পছন্দ করেনি। তার স্বভাবটাও গোয়ারের মতন। ললিতাদের বাড়ি গিয়ে একটা গণ্ডগোল বাঁধাতে পারে, তাতে লাভ হবে না। তার চেয়ে কমলেশকে লেখাই ভালো। কমলেশের সঙ্গে ললিতার পরিচয় পুরনো। অবনীর সঙ্গে ললিতার পরিচয় করিয়ে দেবার আগেও ললিতাদের বাড়িতে তার আসা যাওয়া ছিল। কমলেশের স্বভাব ঠান্ডা, ভেবে চিনতে গুছিয়ে কাজ করতেও পারে। তাছাড়া কলকাতার বন্ধুদের সঙ্গে অবশিষ্ট যেটুকু সম্পর্ক তা এখনও কমলেশের সঙ্গেই আছে। মাঝে মাঝে কমলেশের চিঠি পাওয়া যায়, ধ্রুবর সঙ্গে চিঠিপত্রে যোগাযোগও আর নেই। কমলেশকে চিঠি লিখেছিল অবনী। লিখেছিল কমলেশ যেন একবার ললিতাদের বাড়ি যায়, ললিতা এবং কুমকুমের সঙ্গে দেখা করে। দেখা করে আড়ালে কুমকুমকে বলতে বলেছিল যে অবনী তার চিঠি পেয়েছে, কিন্তু চিঠি লিখলে পাছে তার মা মাসিমা জানতে পারে, তাই লিখল না। কুমকুম যেন তাড়াতাড়ি সেরে ওঠে, মন খারাপ না করে। কমলেশকে কুমকুমের জন্য 2-4টে ভালো জামা কিনে নিয়ে যেতেও লিখেছিল অবনী। জামা, টফি, জুতো। অবনী বিশেষ করে সাবধান করে দিয়েছিল ললিতা যেন কুমকুমের চিঠি লেখার কথা জানতে না পারে। কমলেশকে এ কথাও অবনী খোলাখুলি লিখেছিল যে ললিতা যদি মেয়ের প্রতি যত্ন না নেয় তবে সে টাকা পাঠানো বন্ধ করে দিয়ে ললিতাকে শিক্ষা দেবে। আর কুমকুম, দরকার হলে কুমকুমকে কোনো হোস্টেলে রেখে দেবে অবনী। চিঠিটা পুজোর মধ্যেই পাঠিয়ে দিয়েছিল অবনী, টাকাও পাঠিয়েছিল। অবশ্য কমলেশকে টাকা না পাঠালেও চলত। বলা যায় না, সে হয়তো একটু অসন্তুষ্টই হবে। ললিতার সঙ্গে ছাড়াছাড়ির সময় কমলেশ অনেক করে বলেছিল, মেয়ে ছাড়িস না, মেয়েটাকে একেবারে নষ্ট করে দেবে, তোরই মেয়ে। কমলেশের কাছ থেকে চিঠির জবাব আসবার আগেই বিজলীবাবুর কাছে অবনীকে স্বীকার করে নিতে হলো কলকাতায় তার মেয়ে আছে, স্ত্রীও আছে, যদিও তাদের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। বিজলীবাবু যে কি বুঝেছিলেন কে জানে। স্ত্রী অথবা মেয়ের সম্পর্কে আর কোনো প্রশ্ন করেননি। অথচ অবনী বেশ বুঝতে পারছিল বিজলীবাবু যেন কোথায় একটা অপ্রত্যাশিত বিস্ময় বোধ নিয়ে রয়েছেন। হয়তো নিজে সন্তানহীন বলে অবনীর সন্তানের প্রতি এই উপেক্ষা তাঁর কাছে নির্মম মনে হচ্ছিল। অবনীর একসময় মনে হয়েছিল বিজলীবাবু হয়তো অনুমান করছেন স্ত্রীর চরিত্র এবং সন্তানের জন্ম রহস্য সম্পর্কে অবনীর কোনো সন্দেহ আছে। সেই সন্দেহবশে অবনী স্ত্রী কন্যা ত্যাগ করেছে। বিজলীবাবু অন্য আর কি ভাবছেন, ভাবতে পারেন, অবনী জানে না। খুবই আশ্চর্যের বিষয়, বিজলীবাবুর কাছে অবনী ইদানিং কেমন অস্বস্তি বোধ করতে শুরু করেছিল। যেন তিনি অবনীর অত্যন্ত গোপন কিছু জেনে ফেলেছেন, যা সে জানাতে চায়নি। ভদ্রলোক তার ভেতরে কোন অবনীকে দেখেছে, মাঝে মাঝে এই বিরক্তিকর চিন্তা এসে অবনীকে অন্যমনস্ক ও কুণ্ঠিত করছিল। অন্তত বিজলীবাবু যদি ভাবেন কুমকুম জারজ, এই ভয় ও আশঙ্কা অবনীকে কেমন পীড়িত ও লজ্জিত করছিল। আত্মসম্মান ও কুমকুমের মর্যাদার জন্য অবনীর কি করণীয় সে বুঝে উঠতে পারছিল না। নিজের শৈশবের দিকে তাকালে অবনী যাদের দেখতে পায় তাদের কেউই তার কাছে সম্মানীয় নয়। বাবা এবং মার মধ্যে যথার্থ সম্পর্ক কি ছিল অবনী অনেক দিন তা বুঝতে পারেনি। পরে বুঝেছিল, বুঝে তার ঘৃণা হয়েছিল মার ওপর, বাবার ওপর, নিজের ওপর। বাবার মতন অপদার্থ মানুষ হয়তো সংসারে কিছু কিছু থাকে, কিন্তু তার বাবা ছিল সমস্ত রকমে অপদার্থ। নিজের মেরুদণ্ডকে কখনো সোজা করেনি, করার শক্তিও হারিয়ে ফেলেছিল। কখনো সখনো হয়তো অসহ্য হলে বাবা ভেবেছে একটু নড়ে চড়ে উঠবে, কিন্তু এরকম কিছু হবার উপক্রম হলেই যেন মা জানতে পারত এবং খুব সহজেই মা বাবার সেই অসার রুগ্ন মেরুদণ্ডকে আবার বেঁকিয়ে দিত। মার কাছে বাবার কোনো অস্তিত্ব ছিল না। কখনো সখনো মনে হতো সার্কাসের তাঁবুর মধ্যে বাবাকে নেশাখোর নির্জীব বাঘের মতন এনে দাঁড় করিয়ে মা চাবুক হাতে খেলা দেখাচ্ছে। মা কখনো সেই চাবুক ছুঁড়ত না, এমনকি তার শব্দও শোনা যেত না। অথচ বাবা মার খেলার কৌতূহলটুকু যোগান দিত। প্রয়োজনে মার ইঙ্গিতে বাবা হুঙ্কারও করত। দর্শকের কাছে যেন মার কৃতিত্বের জন্য এই হুঙ্কার প্রয়োজন ছিল। মাকে এসব দিক থেকে অসামান্য মনে হতো। মনে হতো মার অসাধ্য কিছু নেই। মার স্বভাব যে কত প্রখর ছিল
এবং ব্যক্তিত্ব কি উগ্র তা বাবার পাশে মাকে দেখলে বোঝা যেত। অবনী ছেলেবেলায় মাকে ভালো বুঝত না, পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখেছে মা সমস্ত কিছু গ্রাস করে আছে। মার ব্যক্তিত্বের কাছে বাবা নিষ্প্রভ। সংসারে যে কোনো জিনিস মা ব্যক্তিত্বের জোরে দাবিয়ে রেখে দিতে পারত। অবনীও ঘাট তুলতে সাহস করেনি, কোনো সংশয় প্রকাশ করতে ভরসা পায়নি। বাবার নির্জীবতা সম্পর্কে তার ঘৃণা ধরে গিয়েছিল এবং কখনো নিজের ভালো মন্দে বাবাকে ডাকেনি। সে অভ্যাস তার হয়নি, মা করতে দেয়নি। বাবার বিকৃত যৌনাচারে আসক্তি ছিল এবং অবলম্বন ছিল নেশা। বাবা নানান রকম নেশা করত। নেশা এবং নোংরামির জন্য মা বাবাকে পয়সা দিত। বাবা হাত পেতে নিত। বাবার নিজস্ব কোনো উপার্জন ছিল না। একদা পৈতৃক ধনে বাবা যত না ধনী ছিল তত অভিজাত ছিল। মা বাবার এই ধন এবং আভিজাত্য নিজের কুক্ষিগত করে। বাবা থিয়েটারের মেয়ের কাছে আত্মসমর্পণ করার পর মা নিশ্চিন্ত ভবিষ্যৎকে বোকামি করে পায়ে ছুঁড়ে ফেলে দেয়নি, বুদ্ধিমতীর মতো গ্রহণ করেছিল। পরে অবশ্য মা থিয়েটার ছেড়ে দেয়, কিন্তু মা পরিচিতদের সঙ্গে যোগাযোগ নষ্ট করেনি। তাদের পরামর্শ যে সবসময় মা নিত তা নয়, তবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে মা অর্থের ও আভিজাত্যের সদ্ব্যবহার করত। এই অর্থে তারা প্রতিপালিত হয়েছে। মা চরিত্র বিলাসী ছিল। জনৈক যুবকের প্রতি মার অনুরাগের বাহুল্যও ছিল। মৃত্যুর আগে বাবা মার ওপর অবিশ্বাস ও আক্রোশ বশে একবার মাত্র হঠাৎ নিজের সমস্ত নির্জীবত্ব ভুলে মাথা তুলে দাঁড়াতে গিয়েছিল। পারেনি, বরং এমন আঘাত পেয়েছিল যে বাবা সেই আঘাত সামলাতে পারেনি। বাবা মারা গেল। মা তারপরও আপন জ্যোতিতে জ্বলছে। শেষ পর্যন্ত মার এই জ্যোতি অকস্মাৎ অবসান ঘটল। মামলায় মোকদ্দমায় জড়িয়ে ব্যর্থতায় দুশ্চিন্তায় মা মারা যায়। মার তখন নিঃস্ব অবস্থা। অবনী ততদিনে বড় হয়ে গেছে, যুবক, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে এনেছে। মার মৃত্যুতে সে দুঃখিত হয়নি। বাবার মৃত্যুর সময় কয়েক ফোঁটা চোখের জল ফেলেছিল, কারণ তখন সে ছেলে মানুষ ছিল এবং মা সমারোহ করে বাবার সৎকার করিয়েছিল। সমারোহের প্রভাবে বাবার মৃত্যু এত বড় দেখিয়েছিল যে অবনী চোখের জল না ফেলে পারেনি। বাবার শেষ অবস্থায় অবনী প্রায় নিঃসন্দেহে জানতে পারে মার সঙ্গে তার রক্তের সম্পর্ক থাকলেও বাবার সঙ্গে নেই। অবশ্য মা সেই সাজানো বাবার শ্রাদ্ধ শান্তি অবনীকে দিয়েই পুরোপুরি করিয়েছিল। ওই বয়সে কথাটা জানা অথবা সন্দেহ করার পরও অবনীর কিছু করার ছিল না। মার চোখের সামনে সে এত তুচ্ছ ছিল যে তার সাধ্য ছিল না চোখ তুলে মার দিকে তাকায়। কাজেই ইতর বিশেষ কিছু হয়নি। যেভাবে সে বেড়ে উঠেছিল, মাকে যে অবস্থায় দেখত তাতে সব কিছুই তার গা সওয়া হয়ে গিয়েছিল। মার স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব, বুদ্ধি, অহংকার এসব যেমনই হোক, একটা বিষয়ে মার কোনো কার্পণ্য ছিল না। শেষ দিন পর্যন্ত মা অবনীকে কোনো রকম আর্থিক অভাব বা দুঃখ কষ্ট সাধ্যমতো বুঝতে দেয়নি। ছেলেকে মা সচ্ছলতার মধ্যে মানুষ করেছে, লেখাপড়া শেখানোতেও ত্রুটি রাখেনি। মার মৃত্যুর পর অবনী এক অদ্ভুত রকমের মুক্তি পেল। পায়ে শেকল পরানো পাখি দীর্ঘকাল বন্দি থাকলে তার পা যেমন অসাড় হয়ে আসে, অবনীও সেই রকম প্রথম দিকটায় তার মুক্তিকে ভয়ে ভয়ে দেখেছে। সে সাহস পায়নি পা বাড়াবার। তারপর সংশয় দূর হলে সে পা বাড়িয়েছে, কিন্তু বেশি দূর নয়। কেমন করে যেন মার প্রভাব তার রক্তে মিশে গিয়েছিল। মনের কিছু যেন কুঁকড়ে রেখেছিল, অবনী তা অগ্রাহ্য করতে পারত না। শেষ পর্যন্ত সে বেপরোয়া মরিয়া হয়ে নিজের স্বাধীনতার জন্য লাফিয়ে পড়ল। কিন্তু যেখানে সে পা রাখল সেটা খানিকটা তার সাজানো বাবার জায়গা, খানিকটা মার। একদিকে সে একা, নিঃসঙ্গ, নিগৃহীত, ক্লান্ত, বিরক্ত। অন্যদিকে সে তীব্র, নির্দয়, সুখান্বেষী, ভোগবিলাসী। নিজের মেরুদণ্ডকে সোজা করতে গিয়ে সম্ভবত সে সামঞ্জস্য ভুলে গিয়েছিল এবং এমনভাবে তার মেরুদণ্ড সোজা করল যেটা স্বাভাবিক নয়। ফলে সে কৃত্রিম, অনভ্যাস, দৃঢ় মেরুদণ্ড হল তার ঔদ্ধত্য। নিজের শৈশবেরই স্মৃতি সুখের নয়, কাম্যও নয়। অবনী চায়নি কুমকুমের শৈশবও তার বাবার মতন শীষের চৌবাচ্চার মধ্যে কাটে।
নিঃশ্বাস প্রশ্বাস নেবার জন্য খানিকটা বাতাস সেখানে আসার মতন ব্যবস্থা থাকবে হয়তো, কিন্তু আর কিছু না। নোংরামি, কদর্যতা, গ্লানি, ইতরতা ছাড়া কুমকুম আর কিছু পাবে না। স্নেহ, ভালোবাসা, কোমলতা এসব কিছু নয়। অথচ ললিতা কুমকুমকে ছাড়ল না। অবনীর ধৈর্যচ্যুতি ঘটেছিল। যে কোনো মূল্যে সে তখন মুক্তি চায়। ললিতাই শেষ পর্যন্ত জিতে গেল। কমলেশের জবাব আসতে সামান্য দেরি হলো। কমলেশ লিখেছে সে কলকাতায় ছিল না, দিন তিনেকের জন্য পুরী গিয়েছিল। ফিরে এসে অবনীর চিঠি পেয়েছে, পেয়ে ললিতাদের বাড়ি গিয়েছিল। প্রথম দিন ললিতার দেখা পায়নি, পরে আবার গিয়ে দেখা করেছে। অনেক দিন পর ললিতাকে দেখলাম, কমলেশ লিখেছে, 5-6 মাস পরে। আগে পথে ঘাটে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, আজকাল হয় না। আমি যে বাড়ি বদলেছি তা তো তুই জানিস। কুমকুমের কথা আগে বলি। এখন সে ভালো আছে, তবু শরীর খুব রুগ্ন। তাকে আড়ালে যতটুকু বলার বলেছি, বেশি বলা উচিত হতো না। জামা টামা কিনে দিয়েছি, কিন্তু ললিতার কাছে একথা লুকোনো যায়নি যে তোর কথা মতন আমি কিনে নিয়ে গিয়েছি। কুমকুমের ওপর ললিতা সন্দেহ করেনি, ভেবেছে তোর খেয়াল হওয়ায় তুই কিনে দিতে বলেছিস। ব্যাপারটা এর বেশি কিছু গড়ায়নি। ললিতার বিষয়ে কয়েকটা কথা জানাচ্ছি, তোর ইন্টারেস্ট থাক না থাক কথাটা জেনে রাখা উচিত। ললিতা আজকাল অবাঙালি এক সেলস ম্যানেজারের সঙ্গে বেশিরভাগ সময় থাকে। সেখানে একটা চাকরিও করে শুনলাম। আমার খুবই সন্দেহ ললিতা রীতিমতো মদ টদ খেতে শুরু করেছে। তার চোখ মুখ দেখলে সেরকম মনে হয়, কথাবার্তা শুনলেও। শরীর ভেতরে ভেতরে নষ্ট হয়ে গেছে, ওপরে তা ঢাকা দিয়ে এ সমস্ত ক্ষেত্রে মেয়েরা যা করে বেড়ায় তাই করে বেড়াচ্ছে। মেয়ের সম্পর্কে তার তেমন কোনো উৎসাহ নেই, দায় দায়িত্বও দেখলাম না। মেয়ের ওপর যত্ন নিতে বলায় বলল, এর বেশি যত্ন নেওয়া তার পক্ষে সম্ভব নয়। টাকা পাঠানো বন্ধ করে দেবার কথা আমি বলিনি, আমার পক্ষে সেটা বলা ভালো দেখাতো না। আমার মনে হয় এ বিষয়ে তোর নিজের কিছু লেখাই ভালো। তবে ললিতার কাছে মেয়ে রাখা যে একেবারেই উচিত নয় তা আমি বলতে পারি। এ ব্যাপারে যা ভালো হয় করিস। কমলেশের চিঠি পড়ে অবনী বুঝতে পারল না সে কি করবে, কি তার করা উচিত। ললিতাকে চিঠি লিখতে তার আগ্রহ হলো না। কমলেশের কাছে খবর পেয়েই যেন সে লিখেছে এভাবে লেখা যেত, কুমকুম আড়ালেই থাকত। কিন্তু অবনীর তেমন কোনো ইচ্ছাই হলো না। ললিতার ওপর তার ঘৃণা আর নতুন করে কিছু বাড়ার নেই। সে মদ খাক আর 5টা লোকের সঙ্গে শোয়া বসা করুক, তাতে অবনীর কিছু আসে যায় না। এটা সে আগে করত, পরে করবে। ললিতার স্বভাব বদলাবে এমন প্রত্যাশা সে কখনো করবে না। ললিতার জন্যে তার মাথা ব্যথা অনাবশ্যক। কিন্তু কুমকুমের কি হবে? হয় কুমকুমকে তার মার হাতে ছেড়ে দিতে হয়, যেভাবে ললিতা তাকে মানুষ করবে সেইভাবেই সে মানুষ হবে, অবনী যেমন হয়েছিল। তবে অবনীর মার সঙ্গে ললিতার তুলনা চলে না, অন্তত সন্তান পালন সম্পর্কে নয়। আর না হয় কুমকুমকে ললিতার কাছ থেকে নিয়ে আসতে হয়। কিন্তু কোথায় আনবে? এখানে আনা কি সম্ভব? কে দেখবে তাকে? হঠাৎ তার মেয়ে এলো কোথা থেকে? এই রহস্য এখানের মানুষগুলোকে চঞ্চল ও উত্তেজিত করবে। কুমকুমকে 5 রকম প্রশ্ন করবে লোকে। তাছাড়া কুমকুম যে তার কাছে আসতে চাইবে এরই বা স্থিরতা কি? ললিতা নিশ্চয় সহজে মেয়েকে ছাড়তে চাইবে না। অনেক ভেবে অবনী স্থির করল, এখন যেমন আছে কুমকুম তেমনই থাক। কমলেশ ললিতার সঙ্গে দেখা করার পর হয়তো ললিতা কিছু আঁচ করতে পারছে। সে যথেষ্ট চালাক। মেয়ে হারানোর অর্থ ললিতার মাসে মাসে বাধা রোজগার হারানো। হয়তো সেটা সে অনুমান করে কুমকুমের ওপর কিছুটা নজর দেবে। আরও কয়েক মাস দেখা যাক। যদি ললিতা না শুধরোয় তবে কুমকুমকে কোনো ভালো মিশনারি মেয়েদের হোস্টেলে রেখে দিতে হবে। পরের চিঠিতে অবনী স্থির করে নিল কমলেশকে লিখতে হবে কলকাতার কোনো উকিলের কাছে গিয়ে ডিভোর্স সম্পর্কে পরামর্শ নিতে। সেদিন রবিবারের বিকেলের দিকে অপ্রত্যাশিতভাবে সুরেশ্বর ও হৈমন্তী এসে হাজির, সঙ্গে বিজলীবাবু। অবনী বারান্দায় বসে অফিসের কাগজ দেখছিল। ফটক খোলার শব্দে সামনে তাকিয়ে ওদের দেখল।
উঠে গিয়ে অভ্যর্থনা করল, আসুন। বিজলীবাবুই কথা বললেন প্রথম। মিত্তির সাহেব কি অফিস নিয়ে বসেছিলেন নাকি? না না, একটা কাগজ দেখছিলাম। সিঁড়িতে সুরেশ্বর আর বিজলীবাবু, সামান্য পেছনে হৈমন্তী। হৈমন্তী আশপাশ তাকিয়ে তাকিয়ে দেখছিল, গাছপালা, বাগান, বাড়ি। এর আগে সে কখনো এই বাড়িতে আসেনি। বসার ঘরে এনে বসাতে চাইছিল অবনী। সুরেশ্বর বলল, এখন আর বেশিক্ষণ বসবো না, আমার একটা কাজ সারার আছে। উমেশবাবুর সঙ্গে একবার দেখা করতে যাব, উনি কাল পাটনায় ফিরে যাচ্ছেন। উমেশবাবুর পরিচয়টা এখানকার সকলে জানে, অবনীও জানে। ভদ্রলোক পাটনা হাইকোর্টে জজিয়তি করেছেন একসময়, এখন অবসর জীবনযাপন করেন। পাটনা শহরে দু পুরুষের বাস, ভাই বোন ছেলে সবাই কৃতিপুরুষ, সকলেই প্রায় পাটনায় থাকে। অভিজাত পরিবার, পাটনার গণ্যমান্য ব্যক্তি, শোনা যায় দেবতুল্য মানুষ উমেশবাবু। পুজোর সময় এখানে আসেন, বাড়ি আছে, সপ্তাহ 2 থাকেন, তারপর আবার ফিরে যান। এই সময়টুকুর মধ্যে উচ্চ নীচ ভেদে সকলের সঙ্গে আলাপ পরিচয় রক্ষা করেন। 5 জনের অনুরোধ উপরোধ শোনেন, সাধ্যমতো উপকারও করেন। প্রবাসী বাঙালি বলেই বোধহয় বাঙালি প্রীতি কিছুটা বেশি। অবনীর সঙ্গে উমেশবাবুর পরিচয় নেই, সে কখনো পরিচিত হতে যায়নি, তার তেমন কোনো ইচ্ছেও হয়নি। সুরেশ্বর কেন উমেশবাবুর কাছে যাবে অবনী তা অনুমান করতে পারল। উমেশবাবু সুরেশ্বরের বিশেষ অনুরাগী বলে সে শুনেছে। তাছাড়া উমেশবাবু পাটনার সরকারি মহলে বলে কয়ে সুরেশ্বরের অন্ধ আশ্রমের জন্য কোনো কোনো বিষয়ে সাহায্যের ব্যবস্থা করে দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে। মহিন্দরকে ডেকে অবনী বাইরে আরও চেয়ার দিতে বলল। বিজলীবাবু বললেন, আমি বলি কি, উঠব উঠব মন নিয়ে বসাচ্ছে, কাজটা সেরে এসে হাত পা ছড়িয়ে বসাই ভালো, বিকেলও তো যাই যাই করছে। বলে তিনি সুরেশ্বরের মুখের দিকে তাকালেন। মনে হলো সুরেশ্বরেরও সেই রকম ইচ্ছে। অবনীর দিকে তাকিয়ে বলল, বিকেলের বাসে এসেছি, বিজলীবাবুর বাড়িতে না বসে এলে উনি আমাদের দিকের বাস বন্ধ করে দেবেন বলে শাসিয়েছিলেন। সুরেশ্বর হাসল। হাতে খুব একটা সময়ও নেই, সন্ধ্যের বাসে ফিরব, আমরা বরং দেখা করেই আসি, হেম বসুক। অবনী বলল, বসুন, ফেরার জন্য ব্যস্ত হবেন না। সুরেশ্বর অনুমান করতে পারল অবনী কি বলতে চায়। না, আমাদের পৌঁছে দিতে আবার আপনি গাড়ি নিয়ে যাবেন তা হয় না, অকারণ কষ্ট। কষ্টর কিছু না, আমিও হয়তো যেতাম আজ। বলে অসতর্কভাবে হৈমন্তীর দিকে তাকালো পলকের জন্য। বিজলীবাবু বললেন, আপনি এমন করেন মহারাজ যেন জলে পড়েছেন, আমরা তো রয়েছি, সন্ধ্যের বাস ধরার জন্য অত উতলা হচ্ছেন কেন? সুরেশ্বর একটু ভাবল, বলল, তাহলে কাজটা সেরে এসে বসি। উমেশবাবু কাল চলে যাবেন, বাড়িতে লোকজনের ভিড় থাকতে পারে। সামান্য বসে সুরেশ্বর ও বিজলীবাবু চলে গেলেন। হৈমন্তীর সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা এতক্ষণ হয়নি। এবার অবনী বেতের চেয়ারটা একটু পিছন দিকে সরিয়ে হৈমন্তীর মুখোমুখি হয়ে হেসে বলল, বলুন, তারপর আপনার খবর কি, কেমন বেড়ানো হলো? বেড়ানো কোথায়, বাড়ি ঘুরে এলাম। হৈমন্তীও হাসি মুখে জবাব দিল। আপনি ফিরেছেন শুনেছি, কিন্তু গত সপ্তাহটা অফিসের কাজ নিয়ে নিঃশ্বাস ফেলার সময় পাইনি, গাধার মতন খাটিয়ে নিয়েছে। নতুন একটা কনস্ট্রাকশনের কথা চলছে, দুবেলা 20-22 মাইল ছুটোছুটি। চাকরি জিনিসটা বড় হিউমিলিয়েটিং। যাকগে, আপনার খবরাখবর বলুন। একদিন আপনাদের ওখানে গিয়েছিলাম। শুনেছি, মালিনী বলেছে। কিছুই নয়, তবু মালিনীর নামে অবনী কেমন অপ্রস্তুত বোধ করল। সেদিন ঠিক কী মানসিক অবস্থায় কতটা হুঁশ হারিয়ে হৈমন্তীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল মালিনী জানে না। সে অবনীকে কিভাবে দেখেছে, কি মনে করেছে কে জানে। অবনী বুঝতে পারল না মালিনী হৈমন্তীকে আরও কিছু বলেছে কিনা। অবনী সামান্য চুপ করে থেকে অন্য প্রসঙ্গে কথা বলল। কেমন লাগলো কলকাতা? কেমন আর লাগবে, যেমন লাগে। হৈমন্তী ঠোঁট ছড়িয়ে হাসল।
এই জঙ্গল থেকে হঠাৎ কলকাতায় গিয়ে খানিকটা অন্যরকম লাগার কথা। তা লেগেছে, ভালোই লেগেছে। এখানে ফিরে এসে এখন কেমন লাগছে? অবনী ঠাট্টা করেই বলল। আগের মতনই। আপনাকে কিন্তু এবারে একটু অন্যরকম দেখাচ্ছে। তাই নাকি? কীরকম? হৈমন্তী চোখের পাতা তুলে বলল। কীরকম মানে? বেশ খানিকটা রিফ্রেশ দেখাচ্ছে। ও। হৈমন্তী অল্প একটু হেসে থেমে গেল। চা করে চায়ের ট্রে দিয়ে গেল, বিস্কিট, ডিম, মিষ্টি। হৈমন্তী তাড়াতাড়ি হাত নেড়ে না না করল। খাবার না, বিজলীবাবুর বাড়িতে ওর স্ত্রী এমন করে পেরাপেরি করলেন, সত্যি আমি আর কিছু খেতে পারবো না। বিজয়ার পর মিষ্টিমুখ করতে হয়, করাতেও হয়, হয় না? অবনী সরলভাবে হেসে হেসে বলল। ছেলে মানুষের মতন অনেকটা। এখন আর বিজয়া নেই, পূর্ণিমা পর্যন্ত থাকে। হৈমন্তীও সরল মধুস্বরে বলল। কালী পুজো এসে পড়ল, তা জানেন? কিছু একটা হাতে নিন, আতিথ্যে বদনাম হবে। তবে একটা বিস্কিট নিলাম। তাই নিন, অবনী সম্মতি দিল। সে চা ঢালতে যাচ্ছিল, হৈমন্তী হাত বাড়িয়ে দিল। আমায় দিন, আমি ঢালছি। হৈমন্তী চেয়ারটা সামান্য এগিয়ে নিল। চায়ে দুধ চিনি মেশাতে মেশাতে হৈমন্তী বলল, আপনার বাড়িটা বেশ, আমার খুব ভালো লাগছে। আমার বাড়ি কোথায়, ভাড়া বাড়ি। অবনী কৌতুক করে বলল। কলকাতায় আমাদের বাড়িতে এখানের নানান রকম গল্প হতো। হৈমন্তী যেন অবনীর কথাটা কানেই তুলল না। বলল, আমার ছোট ভাই বলেছে সে দেওয়ালির সময় সপ্তাহখানেকের ছুটি নিয়ে বেড়াতে আসবে। তার ধারণা আপনার সঙ্গে ভাব জমিয়ে ফেললে বনে জঙ্গলে বেরিয়ে শিকার টিকার করা যাবে। আপনি কি শিকার টিকার করেন নাকি? শিকার না, আমি কিন্তু বলিনি আপনি শিকারী। হৈমন্তী চায়ের পেয়ালায় অল্প করে চুমুক দিয়ে হেসে বলল। ছেলেবেলায় এয়ার গান ছাড়া আমি জীবনে বন্দুক ধরিনি। অবনী চায়ের পেয়ালা নেবার আগে সিগারেট ধরালো। হৈমন্তী হাসছিল। অবনীর চোখে চোখ রেখে কেমন যেন স্বচ্ছ অথচ ঈষৎ চাপা হাসি। এই হাসির অর্থ কি? অবনী কেমন অস্বস্তি বোধ করল। আমাকে কি শিকারীর মতন দেখায়? অবনী হৈমন্তীর দৃষ্টি এবং হাসি লক্ষ্য করতে করতে বলল। হৈমন্তী চোখের পাতা নামালো, মুখ নিচু করে পেয়ালার ওপর ঠোঁট ছুঁইয়ে মাথা নাড়ল। এত আস্তে যেন হ্যাঁ বা না বোঝা গেল না। তারপর যখন মুখ তুলল তখন তার সারা মুখে পরিষ্কার ঝকঝকে হাসি, নম্র, সুন্দর, শালীন ও আন্তরিক সহাস্য দৃষ্টি। অবনী এই দৃষ্টি থেকে অনুভব করতে পারল হৈমন্তীর মধ্যে কোনো চাতুরি ছিল না। সে বাস্তবিকই কিছু মনে করে কথাটা বলেনি। অবনীর সঙ্গে যেন সহজ প্রীতিপূর্ণ আলাপেই তার আকাঙ্ক্ষা ছিল, এখনও রয়েছে। চায়ের পেয়ালা তুলে নিয়ে চা খেতে খেতে অবনী হেসে বলল, আপনার ভাই এলে আমি পাখি শিকারের ব্যবস্থা করে দিতে পারি, সেরকম লোক পাওয়া যাবে। হৈমন্তী আর ও প্রসঙ্গে গেল না। বলল, ভালো কথা। আপনার কাছে বই টই আছে, গল্প টল্পের বই? দু চারখানা থাকতে পারে, তবে এক রাশ ক্রাইম ফিকশন আছে। ক্রাইম? আপনি বুঝি ক্রাইমের খুব ভক্ত? হৈমন্তী দাঁতে ঠোঁট টিপে রহস্য করে বলল। অবনী দেখল, কি ভাবল, হেসে বলল, আমাকে কি ক্রিমিনাল মনে হচ্ছে? হৈমন্তী তাড়াতাড়িতে ছেলে মানুষের মতন জিভ কেটে ফেলল। ছি, সে কি! তারপর হাসি মুখে বলল, আমি ক্রাইম বেশি পড়িনি, একটু আধটু, তবে এবার পড়তে হবে। সময় কাটানোর একটা কিছু চাই তো। জানেন, আমি একটা রেডিও এনেছি, ব্যাটারি সেট। বলে বুঝি হৈমন্তীর মনে পড়ল শেষ কথাটা বলা বাহুল্য হলো। হেসে ফেলল। অবনী কিছুটা বিস্ময়, কিছুটা প্রসন্ন মনে হৈমন্তীকে দেখছিল। কলকাতা থেকে ফিরে হৈমন্তী যেন কোনো এক আড়ষ্টতা বা বাধা ঘুচিয়ে ফেলেছে। সেই গাম্ভীর্যর দূর দূর ভাবটা তেমন নজরে পড়ছে না। সম্ভবত হৈমন্তী এতদিন স্পষ্ট করে কোনো সাহচর্যের প্রয়োজন অনুভব করেনি। এখন সময় কাটাবার জন্যে, কথা বলার জন্য, কারোর সামনে দুদণ্ড বসে থাকার জন্য তার কিছু চাই। রেডিও, বই ইত্যাদির মতন বা এর অতিরিক্ত কিছু, কোনো সঙ্গী, বন্ধু। অবনী হেসে বলল,
আপনাকে আগে দেখলে আমার সবসময় ডাক্তার ডাক্তার মনে হতো, এখন। হৈমন্তীর চোখের তারায় ঈষৎ গাম্ভীর্য মিশিয়ে শুধল, এখন কি মনে হয়? কি বলবে না বলবে ভাবতে ভাবতে অবনী বলল, ঠিক ডাক্তার মনে হয় না। তারপর কেমন যেন বিব্রত হলো, শেষে বলল, এখন চেনা জানা বন্ধুর মতন লাগে। হৈমন্তী সরল শান্ত হাসি মুখে অবনীর মুখ দেখছিল। হৈমন্তীরা যখন এসেছিল তখন কদম গাছের মাথায় ফিকে রোদ ছিল, এখন সেই রোদ অদৃশ্য। আকাশতলায় নদীর জলের মতো মলিন আলোর একটি স্রোত বইছে। কার্তিকের প্রায় শেষ, হেমন্তের কেমন গন্ধ ফুটেছে বৃক্ষলতায়। শূন্যে ক্রমশ ধূসরতা জমে আসছিল, দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে। চা খাওয়া কখন শেষ হয়েছে হৈমন্তীর। বাগানের দিকে মুখ করে বসেছিল। কদম গাছের ডালে পাখির ঝাঁক এসে বসেছিল, উড়ে গেল, কিছু কিছু থেকে গেল। অবনী চুপচাপ হয়ে গেছে, হৈমন্তীকে দেখছিল মাঝে মাঝে। হৈমন্তী আজ হালকা রঙের শাড়ি পরে এসেছে, ফিকে কমলা, গায়ের জামাটিও কমলা রঙের, একটু গাঢ়, মাথায় এলো খোঁপা। তার গলা ঘাড়ের সামান্য দেখা যাচ্ছিল, গলায় সরু হার, কানে দুটি নীল পাথর। হৈমন্তীর সমস্ত শয্যা পরিচ্ছন্ন, পরিমিত। বাগানের দিক থেকে চোখ ফিরিয়ে তাকাবার সময় অবনীর সঙ্গে চোখাচোখি হলো হৈমন্তীর। একটু থেমে বলল, এখানে এসে বোঝা যাচ্ছে শীত আসছে। কালী পুজোর সময় থেকে শীত পড়ে যায়, অবনী বলল। নভেম্বরের শেষে বেশ শীত। শীত আমার ভালোই লাগে। কলকাতার শীত বাবু শীত, অবনী হেসে বলল। কলকাতার শীত কেন? আমি শীতের সময় বাইরেও থেকেছি। হৈমন্তী কথাটা বলে ফেলে বুঝল সে এ কথাটি না বললেও পারত। সতর্ক হলো। কোথায়? সামান্য ইতস্তত করল হৈমন্তী, তারপর বলল, ছিলাম কলকাতার কাছাকাছি। অবনী আর কিছু জিজ্ঞেস করল না। হৈমন্তী হাত ঘড়ি দেখল, 6টা বাজতে চলল। ওরা তো আসছেন না। উমেশবাবুর বাড়ি খানিকটা দূর, দেখা করতে গিয়ে হয়তো কথাবার্তা বলছেন। আপনি ভদ্রলোককে চেনেন? দেখেছি, আলাপ নেই। হৈমন্তী কয়েক মুহূর্ত যেন কি দেখল অবনীর, তারপর কৌতূহল প্রকাশ করল। আপনার সঙ্গে এখানকার লোকজনদের তেমন মেলামেশা নেই না? অবনী কোনো জবাব দিতে পারল না। পরে বলল, কিছু কিছু আছে। আপনি বোধহয় তেমন আলাপই নন। হৈমন্তী হেসেই বলল, আপনার খুব বদনাম। অবনী চমকে উঠল না, কিন্তু বিস্ময় বোধ করল। হৈমন্তী বলল, লোকে আপনাকে ভয় পায়, অহংকারী মনে করে, করে না? মালিনী বলেছে। শুনি তো সেরকম, হৈমন্তী সরল গলায় বলল। কি মনে পড়ায় আবার বলল, মালিনী আপনার কাছে খুব কৃতজ্ঞ। তার ভাইকে আপনি কি যেন করে দিয়েছেন, মাইনে বেশ কিছু বেড়ে গেছে। ছেলেটি বোকা কিন্তু ভালো। ভালো কথা। শুনলুম আপনি বদলি হয়ে যাচ্ছেন নাকি? এ খবরও নিশ্চয় মালিনীর। একা সে বেচারিকে দোষ দিচ্ছেন কেন? অবনী অনুমান করে নিল বিজলীবাবু মারফত কথাটা সুরেশ্বরের কানে উঠেছে। হয়তো সুরেশ্বরও বলেছে হৈমন্তীকে। সুরেশ্বরের আশ্রমে সে কি আজকাল আলোচনার বিষয় হয়ে উঠেছে? বিজলীবাবু কি অবনী সম্পর্কে আরও কোনো সংবাদ দিয়েছেন? বিজলীবাবুর ওপর অবনী অসীম বিরক্তি অনুভব করল। বদলির কথা ঠিক নয়, অবনী বলল। অন্য একটা কথা হচ্ছিল, সেটা হলে আমায় অন্য জায়গায় যেতে হবে। শুনেছি হায়ার পোস্ট। তবে তো সবই শুনেছেন, আমায় নিয়ে এত আলোচনা হয় নাকি? না, কথা উঠলে ওঠে। অবনী আর কিছু বলল না, তার ভালো লাগছিল না। উভয় আবার নীরব হলো। দেখতে দেখতে ধূসরতা গাঢ় হয়ে শীষ পেন্সিলের দাগের মতন অন্ধকার জমছে। আলো মুছে এলো। রাস্তা দিয়ে কারা যেন বকবক করতে করতে চলে গেছে। বারান্দা অন্ধকার হয়ে এলো। আরও কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর অবনী বলল, বাতিটা জ্বেলে দিই। অবনী উঠে গিয়ে বাতি জ্বালল বারান্দার। হৈমন্তী আলোর মধ্যে দুদণ্ড বসে থাকল। যেন সহসাই ধূসরতা ও অস্পষ্টতা ঘুচে যাওয়ার পর সে নিজেকে আলোর মধ্যে সইয়ে নিচ্ছে। আশ্রমের মিটিমিটি আলোর তুলনায় এই আলো যেন অনেক সুন্দর,
পরিষ্কার করে সব চোখে পড়ে। কলকাতার বাড়ির আলোও আবার এরকম নয়। সেখানে পথ ঘাট, পাশের বাড়ি, সর্বত্র থেকে আলো এসে নিজের বাড়ির আলোকে ভাসিয়ে দেয়। মনে হয় না নিভৃতের নিজের মতন করে একটু আলো জ্বাললাম। এখানে এই মুহূর্তে হৈমন্তীর এই আলোটুকু ভালো লাগলো। ক্ষীণ নয়, অতি উজ্জ্বলও নয়, অতি অস্পষ্ট নয়, আবার প্রকাশ্যও নয়, নিভৃত অথচ আপন। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৮ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।